প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায়। আমরা সমসাময়িক নানা ইস্যুতে কথা বলে থাকি সাধারণ মানুষের সঙ্গে। রাজশাহী থেকে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাহেদ। আমরা কথা বলবো সমসাময়িক নানা ইস্যুতে সাধারণ মানুষের সঙ্গে যারা এখানে উপস্থিত আছেন। আমরা শুরুতে একটু আপনার কাছে যেতে চাই। বর্তমান সরকার দেশ চালাচ্ছেন প্রায় 8-9 মাসের মতো হয়ে গেল, কেমন চলছে দেশ? মোটামুটি ভালোই চলতেছে, তবে আমাদের দেশের যেভাবে চলা উচিত ছিল সেভাবে চালাতে পারতেছে না। যেহেতু জনবলের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, মানুষের অর্থনৈতিক সমস্যার কারণে মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবে পার হয়ে যাচ্ছে, কিন্তু সার্বিকভাবে খুব একটা ভালো যাচ্ছে না। মানে কেন মনে হচ্ছে যে ভালো যাচ্ছে না? একটা নির্বাচিত সরকার তার যে উন্নয়নের যে কর্মসংস্থানের সাথে মানুষের এবং শ্রমজীবী মানুষের যে সম্পর্ক থাকার কথা ছিল, বর্তমান সময়ে সেটা নাই। কর্মহীন মানুষ, তারপরেও মানুষ অনেক শান্তিতে আছে, শান্তিতে জীবনযাপন করতে পারছে, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের যে উন্নয়ন, মানুষের যে দৈনন্দিন খরচ, সেটা মেটানো দায়ী হয়ে যাচ্ছে। কর্মসংস্থান বলছিলেন যে কর্মসংস্থান মানুষের নেই, মানুষের দৈনন্দিন আয় কমে গেছে, মানে এর কারণটি কি মনে হচ্ছে যে কেন এরকমও হলো? একটা নির্বাচিত সরকার থাকলে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। বর্তমান সময়ে উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডই নাই। শুধুমাত্র বাজার এবং কৃষিজীবীর পরে মানুষের সংসার নির্ভর করতে পারে না, কিংবা কল্যাণ বয়ে আনতে পারেন। সেক্ষেত্রে কর্মসংস্থানটা অবশ্যই প্রয়োজন। উন্নয়নমূলক কাজ নাই। আপনার যেমন মনে করেন যে রাজশাহীতে আমাদের গ্যাস এসছে, গ্যাস আসা হয়ে গেছে প্রায় দীর্ঘ 17 বছর, কিন্তু কোনো শিল্প কলকারখানায় সেই গ্যাস সংযোগ দিতে পারে নাই, যে কারণে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই। আমাদের যে 2-4টা শিল্প আছে সেগুলো এখন বন্ধের পথে, শুধু গ্যাসের অভাবে সেগুলো বন্ধ হয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছেও একটু জানতে চাই। আমরা আলোচনা করছিলাম, যখন আমরা এমনি গল্প করছিলাম, তখন যে কর্মসংস্থান, রাজশাহী ক্লিন সিটি, গ্রিন সিটি, অনেক কিছুই বলা হয়, এডুকেশন সিটিও বলা হচ্ছে, কিন্তু আমরা তো দেখছি যে এখানে তেমন কর্মসংস্থান গড়ে ওঠেনি। নাগরিকরাও বলছেন, না ওঠার পেছনে কারণটি কী মনে হয় আপনার? আসসালামু আলাইকুম। আমাদের এটা ন্যাশনাল চিড়িয়াখানা। আমাদের এই চিড়িয়াখানায় রাজশাহী বিভাগ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। আমাদের এই চিড়িয়াখানা বিলুপ্ত হয়ে গেছে। এখানে অনেক গাছ ছিল, টেন্ডারের মাধ্যমে যে গাছগুলো করা হয়েছে, কিন্তু যেগুলো চিকন গাছ বা যেগুলো নষ্ট গাছ সেগুলোকে মার করা হয়েছে। ওরা রাতারাতি ওই গাছগুলো মার চেঞ্জ করে ভালো ভালো মেহগুনি গাছ, দামি গাছ, শাল গাছ, ওগুলোকে মার্ক করে গাছগুলো সব কেটে নিয়েছে। এখন এগুলো চিড়িয়াখানা ফাঁকা হয়ে গেছে। আর চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, সিংহ, পশু পাখি যেগুলো ছিল ওগুলো কিছুই নাই। পশু পাখি যে মানুষ দেখতে আসবে, বাচ্চারা দেখতে আসবে, ওরা এখন বইয়ের মাধ্যমে দেখতে আসছে। এটা প্রজন্ম মার খেয়ে গেছে। সামনাসামনি যে দেখবে সেটা আমাদের নাই। এখানে অনেক কর্মস্থান এখানে বেকার হয়ে গেছে অনেকেই। এই চিড়িয়াখানাতে যখন ছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে লোক আসতো। যেমন সিজনে ধান কাটলে, আপনার ধান কাটার পরে একটা কিন্তু আমার চিড়িয়াখানাতে লোকজন আসে, একটা সমাগম হয়, একটা মানুষের ভিতরে একটা উৎফুল্ল জেগে ওঠে। ওই মানুষগুলো নাই। বিভিন্ন নগা, যশোর, বগুড়া, পাবনা বিভিন্ন জায়গা থেকে লোক আসে। ওই লোকগুলো আমরা আসছে না, কমে গেছে। খালি একমাত্র যে বাঘ ভাল্লুক নাই, পশু পাখি নাই। তো এই বাচ্চাদের যে একটা যে সামনাসামনি যে দেখবে সেটা তো আর দেখতে পাচ্ছে না। চিড়িয়াখানা ছাড়াও তো আরও কর্মসংস্থান আমাদের এখানে গড়ে উঠতে পারতো। আমাদের এখানে যেমন শিল্প কারখানা নাই, কোনো ভালো একটা প্রতিষ্ঠান নাই যে যেখানে মানুষ কর্ম করবে, সেখানে সেই জায়গাতে যে মানুষ কর্মস্থান তৈরি করবে, সেরকম নাই তো আমাদের এখানে। আমাদের এখানে রাজশাহীতে কর্মস্থান দরকার, অতি তাড়াতাড়ি দরকার। যেহেতু আমাদের রাজশাহীতে না, রাজশাহী শিক্ষানগরী, রাজশাহীর মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, রাজশাহী সুখটাকে পছন্দ করে, পরিচ্ছন্ন পছন্দ করে, কিন্তু রাজশাহীতে কোনো ভালো কোনো কারখানা নাই, শিল্প কারখানা নাই। সে কারণে আমরা চাচ্ছি যে আমাদের আবেদন যে আমাদের রাজশাহীতে কোনো কর্মকর্তা হোক, সেখান থেকে যেন আমাদের বেকার মানুষগুলো সেখানে কর্মে আসুক, এটা আমরা চাচ্ছি। আমরা তো জানি যে কর্মসংস্থানের দাবিটা দীর্ঘদিন ধরেই আছে রাজশাহীর মানুষের, এবং রাজশাহীর মানুষ যখন নির্বাচিত ছিল, স্থানীয় সরকার হোক বা জাতীয়, বারবারই উঠে আসতো যে কর্মসংস্থান করা হবে, প্রতিশ্রুতি দিতেন নেতারা, সেটি তো বাস্তবায়ন হচ্ছে না। আপনি যদি একটু পরামর্শ দেন যে আগামীতে যারা নেতৃত্বে আসবেন বা নির্বাচিত সরকারে যারা আসবেন, তারা কোন কোন ক্ষেত্রে আসলে এরকম কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন? যেহেতু আমাদের খুব ব্যাকসাইড, ঢাকা থেকে আমাদের অনেক দূর,
পণ্য আনা যাওয়া একটা সমস্যা, আমাদের জলপথের সমস্যা। নদী খনন নাই সেহেতু মনে করেন যে নদীর পথে কোনো মাল আসে না। বাই ট্রাকে বা বাই ট্রেনে আমাদের এটাও খুব সমস্যা। আমাদের একটা সোর্স আছে বাংলাদেশ রাজশাহীতে, সেটা হলো শিক্ষানগরী হিসাবে আমাদের পরিচিত, সবুজ নগরী, শিক্ষানগরী যেটাই বলেন। তো শিক্ষানগরীতে একটাই ব্যাপার আছে, আমরা বারবার কিন্তু আমরা বলেছি সবাইকে, আগের যেসব রাজনৈতিক নেতা অথবা দল ক্ষমতা ছিল তারা কিন্তু বারবার কিন্তু কমিটমেন্ট করেছিল যে আমরা গার্মেন্টস করব, শিল্প করব, অমুক করব, অনেক কিছুই আশ্বাস দিয়েছিল। আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল, কিন্তু তারা সেই পূরণ করতে পারেনি। তা আমার বিশ্বাস, যেটা আমি বিলিভ করি, যেটা সেটা রাজশাহীতে আরও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা আর কি। বিশ্ববিদ্যালয়ে 28,000 ছাত্রছাত্রী পড়ে, রুয়েটে পড়ে প্রায় 15,000 মতো। সব মিলিয়ে আমাদের এখানে 1 লাখ থেকে 1.25 লাখ বাইরের ছেলে মেয়ে পড়ে আর কি। সেখানে যারা যে টাকাটা প্রতি মাসে 10,000, 15,000, 20,000 টাকা খরচ করে, সেটা রাজ্যবাসীর জন্যই আমাদের উপকার। তাহলে আমাদের বিকল্প একটা আছে, আরও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, তাহলে আমার বাইরে থেকে যে টাকাটা আসবে সেই লোক কিছু মনে করেন যে ব্যবসা বাণিজ্য করে খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর কি। সেহেতু আমরা চাই যে আরও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক। এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এগুলোর শাখাগুলোকে বাড়িয়ে দিয়ে রাজশাহীকে আরও শিক্ষানগরী, যেহেতু শিক্ষানগরী তো শিক্ষানগরী, পাশাপাশি যে আমাদের নতুন করে যে কর্মসংস্থানের যে একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, যে চায়না একটা প্রকল্প নিয়ে এসছে মেডিকেলের জন্য আর কি। আমরা দাবি রাখছি আপনাদের মাধ্যমে যে যেহেতু রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে, সেখানে আমরা একটা চায়না মেডিকেল, একটা 1000 বিশিষ্ট অন্তত হলে আমাদের লোকালি কিছু মনে করেন যে কর্মসংস্থান তৈরি হবে আর কি। এমনিগুলো আমি মনে করি শিক্ষার বিষয়গুলোকে নিয়ে আসলে আমাদের সোর্সগুলোকে তৈরি করতে হবে, করে আমাদের বেকারত্ব দূর করতে হবে। আমরা শিক্ষাকে ঘিরেই আসলে বেকারত্ব দূর করতে হবে, এমনটি এখানকার নাগরিকরা বলছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই। শিক্ষাকে ঘিরে একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করার দাবি জানাচ্ছিলেন উনি, আপনি কি তাই মনে করেন কিনা? অন্য কোনো বিকল্প কোনো বুদ্ধি আছে কিনা? অবশ্যই শিক্ষাটাকে গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু আমাদের রাজশাহীটা শুধু যে 10 বা 20 বছর ধরে শিক্ষানগরী তা না, এটা অনেক পূর্ব থেকে, যেমন রানী হেমন্ত কুমারী থেকে শুরু করে আরও অনেক দিন থেকে আমাদের রাজশাহীটাকে শিক্ষার জন্যই আর কি নির্বাচন করা হয়েছে। তবে এটা ছাড়া আরও একটি বিকল্প রয়েছে, সেটা হচ্ছে যদি ট্যানারি শিল্পটা আমাদের রাজশাহীতে আনা যায়। কারণ আমাদের কাছে আল্লাহ প্রদত্ত যে নদী রয়েছে, পদ্মা নদী, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভাটা চলে, জোয়ার চলে, কখনো ভাটা হয় না, মানে পানিটা নিচে যাচ্ছে। তো ট্যানারি থাকলে কাঁচামালের যে সমস্যাটা সেটার প্রয়োজন নাই, কারণ আমাদের রাজশাহী থেকে বিপুল পরিমাণ চামড়া সেটা ঢাকায় যাচ্ছে অনেক কম রেটে, যেটা আমাদের রাজশাহীর মানুষরা সঠিক মূল্য পাচ্ছে না। এটা যদি আমাদের রাজশাহীতে একটা ট্যানারি খোলা হতো, ইনশাআল্লাহ এই যে বজ্রের সমস্যাটা, যেটা থেকে গন্ধ আসবে, এটা আসবে না, কারণ পানিটা নিচের দিকে নেমে যাচ্ছে। এবং এটা থেকে খুব ভালো মানের আমরা, যেহেতু আমাদের এখানে এই জিনিসটা নাই, কখনো আমরা এই স্বাদটা পাইনি যে কারখানা বা আমাদের রাজশাহীর লোকজন, আমি মনে করি এটা প্রাণ দিয়ে দিবে এই শিল্পটাকে উন্নয়ন করার জন্য। এবং এটা থেকে যে অর্থটা আসবে, শুধু যদি আমাদের রাজশাহীবাসী এটা ভোগ করবে তা না, সারা বাংলাদেশ সহ আমরা এটা থেকে বৈদেশিক মুদ্রাও ইনশাআল্লাহ উপার্জন করতে পারবো, যেহেতু আমাদেরকে কাঁচামালটা আমাদের বাইরে থেকে আসছে না। আমরা তো জানি যে গত সরকারের সময় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বেলপুকুরে একটা ট্যানারি শিল্প গড়ে তোলা হবে, সেটি তো হলো না। এখন এটা আসলে বিগত সরকার কি করেছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা চাচ্ছি এখন যে বর্তমান সরকার আছেন এবং ভবিষ্যতে যারা আসবে তাদের কাছে এটা আমাদের দাবি থাকবে যে আমাদের রাজশাহীতে একটি ট্যানারি শিল্প গড়ে উঠুক, যেটা থেকে আমরা রাজশাহীবাসী কর্মসংস্থানের পাশাপাশি আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো এই চামড়া নিয়ে। কারণ চামড়া ক্রয় বিক্রয় এবং সেটাকে প্রস্তুতকরণ, এটার সাথে অনেক কিছু জড়িত আছে, যেটা শুধুমাত্র আপনার এটা ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। এটা যদি ঢাকা ছেড়ে যদি আমাদের রাজশাহীতে আনা যায়, তাহলে আমি মনে করি এটার জন্য আমাদের রাজশাহীবাসী অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আরও একটু কথা বলতে চাই, পাশে যারা আছেন কর্মসংস্থান নিয়ে যেহেতু কথা বলছি, আমরা কর্মসংস্থান নিয়েই কথা বলতে চাই। উনি বলছিলেন ট্যানারি শিল্প রাজশাহীতে দিলে পরে ভালো হয়। আমরা তো জানি যে কৃষিভিত্তিক ইপিজেড নিয়েও একটা আন্দোলন রাজশাহীর মানুষের ছিল, এটি হওয়া প্রয়োজন কিনা? আমাদের রাজশাহীতে আসলেই সেটা হওয়া উচিত, কেন আমাদের রাজশাহী গ্রিন সিটি যেটা বলেছে সেটা বাস্তবায়ন কথা বলেছে। এবং আমরা আসলে ধান ফসল এগুলো আমাদের উৎপাদনগুলো বেশি হয়, আমাদের যদি কৃষি কলকারখানাগুলো রাজশাহীতে কিছু বাড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের সমস্তগুলো বাড়বে এবং কিছু কর্মীরা কর্মকর্মসংস্থান করে খেতে পারবে। আমরা ছোট শহর, আমাদের আসলে ডানে বামে তেমন বড় ধরনের কিছু নাই। তা আমরা পিছের সরকার বা পিছের ব্যক্তিগত বিষয়গুলো আমরা বাদ দিয়ে সামনের দিনগুলোকে
নতুন জীবনকে তৈরি করার জন্য আমরা সামনের সরকারকে বলবো যে সামনে আমাদের এই রাজশাহী শহরে কিছু কলকারখানা করে দিক, যাতে আমাদের কিছু কর্মীরা কর্ম করে মানুষ খেতে পারে এবং গ্রিন সিটি আমাদের শান্তশিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রাজশাহীর সাধারণ জনতার সঙ্গে। তারা কথা বলছিলেন কর্মসংস্থান নিয়ে এবং কি কর্মসংস্থান গড়ে তুললে এখানকার মানুষ কর্মহীন থাকবেন না, সে বিষয়ে তারা পরামর্শ দিয়েছেন। আমরা আরও কথা বলবো জনতার সঙ্গে, তার আগে যেতে চাই ছোট্ট একটু বিরতির পর ফিরে আসুক। থাকুন দেশ টিভির সঙ্গেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরছি দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায়। আমরা রাজশাহী থেকে কথা বলছি সাধারণ জনতার সঙ্গে। আমরা আবারও একটু কথা বলতে চাই, কর্মসংস্থান নিয়ে অনেক কথা হয়েছে, আমরা একটু পরিবেশ নিয়েও কথা বলতে চাই। আমরা তো জানি যে রাজশাহীর সবচেয়ে বড় নদী পদ্মা, এবং সেই নদীটির আমাদের শহরের পাশ দিয়েই বয়ে গেছে। পদ্মাকে কেমন দেখেছেন, এখন কেমন আছে পদ্মা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নদীমাতৃক দেশে আমরা বাস করি, যেমন আমরা চরের লোক। আমরা নদীকে দেখে আসছি, পাকিস্তান দেখে আসছি। আমরা নদী যা কত আর সোর্স ছিল, যে ঢেউ ছিল, যে পানি ছিল, এখন সেখানে কিছুই নাই, এখন শুধু বালুচর। এই বিগত স্বাধীনের পরে এই নদী আমরা তার আগে থেকে দেখেছি, স্বাধীনের পরেও আমরা অনেকদিন দেখেছি যে অনেক কিছু ছিল। আগে নৌকাতে ঢাকার থেকে, নারায়ণগঞ্জ থেকে, অন্য জায়গার থেকে নৌকা পরিবহনে মাল আসতে রাজশাহীতে। আমরা সেগুলো দেখেছি, লবণ যেমন অন্য মাল আমরা আনলোড করতে দেখেছি আমাদের বড় কুটিতে। আমাদের নদীমাতৃক দেশে আমাদের জেলে সম্প্রদায় যে মাছ মারি থাকে, এই মাছই আমরা অনেক পরিবার আছে আমাদের রাজশাহী থেকে আপনার একবার চাঁদপুর মানে বরিশাল পর্যন্ত যে পদ্মা আছে, এখানে প্রায় কোটি কোটি লোক পদ্মাতে মাছ মারি খেত। এখন সে মাছ নাই। মাছ না থাকার অনেকটা কারণ আছে, যেমন পদ্মা নদী নাই। এখন জেলেরা বা অন্য সম্প্রদায় বিভিন্ন মানুষ জড়ে যায়, মাছকে যেভাবে প্রজনন করার দরকার সেভাবে প্রজনন হয় না। অতএব আমাদের দেশের কী আর বলবো, মানে প্রশাসন থেকে আমরা থেকে সব বিচ্ছিন্ন, কেউ কারোর সাথে সমন্বয় নাই। নদীতে মাছ কীভাবে হবে, নদীতে খনন করার দরকার, সে খননের কোনো ব্যবস্থা নেই। আমরা তো জানি যে খননের একটা প্রক্রিয়া তৈরি হয়েছিল, এখানে একটা নৌবন্ধ চালু হয়েছে, তাহলে পদ্মাটাকে ভালো করা গেল না কেন? এটা বিগত সরকারের যে প্রোগ্রাম ছিল, এখন তো তারা নাই, এখন কী হবে জানে না। এখন আমি চাচ্ছি যে বর্তমান সরকার যারা আসবে তারা যেন এইদিকে দৃষ্টি দেয়, নদী খনন করে পূর্বের যে পদ্মা, এই পদ্মাকে ফিরে নিয়ে আসার জন্যে আমি এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এবং এই জেলে আমাদের কোটি কোটি এই নদীর দুই সার যে জেলে সম্পর্ক আছে, এদেরকে বাঁচানোর জন্য, এদের কর্মসংস্থানের জন্য, তারপরে প্রোটিনের যে আমাদের অভাব, সে অভাব এখন আমরা অনুভব করছি। কিন্তু এই অভাবগুলো যে আমরা বেশি পরিমাণে মাছ মারতে পারবো, তখন এই জিনিসটি থাকবে না। তো আমি এই সরকারের কাছে বা বর্তমান সরকার যারা আসবে তাদের কাছে নদী খনন এবং এই নদীর প্রবাহ যাতে করে এবং বহু জেলেদের এবং বহু মানুষের কর্মসংস্থান হয়, সেই আশা করছি আমি। ধন্যবাদ আপনাকে। গ্রিন সিটি ক্লিন সিটি, এখন তো অনেক গাছ কেটে ফেলা হয়েছে আমরা জানি, সেই গাছগুলি কেটে ফেলা যাতে না হয় এজন্য আপনারা মাঠে কাজও করছেন। কি অবস্থা রাজশাহীর গ্রিনের? ইনশাল্লাহ গাছগাছালি তো ভালোই আছে, কিন্তু অনেক গাছ কেটে ফেলা হয়েছে না বলার কারণে, গোপনে গোপনে কেটে ফেলছে। এটা আমরা বুঝতে পারি না, কারণ সাধারণ জনগণের কারণে আমাদের কাছে কথাটা আসে না, বাইরেই চলে যায়। সেটা আমরা তো কখনোই জানতে পারবো না এই ডিসিশনগুলো, এরা ভিতর কাজটা করে। এখন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের শহরটা যেন ভালো থাকে, এই কারণে আমরা আগিয়ে আছি এখন বর্তমানে। আর এমনি উনি যেটা বলছিলেন যে নদী খননের ব্যাপারটা, সেটা নিয়েও আপনারা কাজ করছেন কি না? জি ইনশাল্লাহ আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের নদীতে যেন পানি থাকে। পানি থাকলে তো আমাদের কর্মসংস্থান একটু বাড়বে, জেলেরা মাছ ধরতে পারবে, তারপরে সেই মাছগুলো আমরা খেতে পারবো, বিভিন্ন রকম স্বাদ হতে পারে ইনশাল্লাহ। তারপরে আপনার হচ্ছে অনেক জেলেরা কিন্তু নিশাখোর হয়ে যাচ্ছে, কাজ নাই, দেখা যাচ্ছে 200 টাকা কাজ করে, বাসায় 100 টাকা দেয় আর 100 টাকা নিশা খেয়ে নেয়, এরকম ডিসিশন হয়ে যায়। যখন টাকার অ্যামাউন্ট থাকবে, বাসাতে সুখ শান্তি থাকবে, তখন কিন্তু নিশাখোর হবে না। হ্যাঁ, এরকমটা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই এমনি রাজশাহীর অঞ্চলের কিছু এলাকা নিয়ে। কথা আছে যে সেখানে মাদকের ছড়াছড়ি বিভিন্ন জায়গায়, এমনি কি অবস্থা আমাদের? বিসমিল্লাহির রহমানির
রাজশাহী শহরে মাদক সেবন করা বন্ধ করতে হবে এবং যারা মাদক ব্যবসায়িক তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যা পুলিশ প্রশাসন তারা যারা জড়িত থাকে সবাইকে যাতে ধরে আমি এই আশা চাইছি। একটু আমি জানতে চাই যে এই যে মাদকের সঙ্গে মানুষ কেন জড়িয়ে পড়ছে, আপনার কি মনে হয়? রাজশাহী শহর বেকার বেশি, বেকারত্ব বেশি, কর্ম নাই, নাই, এই জন্য ছেলেপিলেরা মাদকে ইয়াবাতে সব কিছু জড়িয়ে আছে। রাজশাহী শহরে কর্ম দরকার। তরুণরা সবচেয়ে বেশি কিন্তু মাদক সেবন করে, এরকম একটা অভিযোগ আছে। তো আপনার কি মনে হয় তরুণরা কেন জড়িয়ে পড়ছে? আপনার তরুণদের আমাদের যে বয়সটা, আমাদের এই বয়সে তো আমরা কাজ সংকালে ভাববো, দেখা যাচ্ছে আমাদের এখানে কর্মস্থান নাই। এই কর্মস্থান না থাকার কারণে বিভিন্ন রকম টেনশন, বাসাতেও সমস্যা, ফ্যামিলিও তো মনে করেন যে সবসময় টানতে পারে না, কারণ ফ্যামিলিও এরকম না। তো এইসব মানসিক চাপে পড়েই ছেলেপেলে দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন আর কি নষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে আমাদের জন্য যদি কোনো কর্মস্থান ঠিক হয়, ব্যস্ততা যদি কর্মস্থানে থাকে ইয়াং জেনারেশন, তাহলে দেখা যাচ্ছে আপনার এই যে মাদক দ্রব্য থেকে দূরে থাকবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পদ্মা নদীর খনন নিয়ে কথা বলেছেন, মাদক কিভাবে দূর করা যায়, সেই দিয়ে তরুণ প্রজন্মকে কিভাবে রক্ষা করা যায় সেটি নিয়ে সাধারণ মানুষ কথা বলছেন। প্রিয় দর্শক, আমরা আবারও যেতে চাই বিরতি থেকে ফিরে এসে আবারও শুনবো জনতার ভাবনা। সে পর্যন্ত দেশ টিভির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ফিরছি বিরতির পর জনতার ভাবনায়। রাজশাহী থেকে আপনাদের সঙ্গে আছি আমি কাজী শাহেদ। কথা বলছিলাম সমসাময়িক নানা ইস্যুতে, রাজশাহীর কর্মসংস্থান, উন্নয়ন। এবার আমরা একটু কথা বলতে চাই রাজনৈতিক বিষয়ে, এবং যেহেতু আলোচনায় নতুন রাজনৈতিক দল, ছাত্র জনতার সংগ্রামে একটা সরকারের পতন হয়েছে, নতুন একটা রাজনৈতিক দল করেছে ছাত্ররা, সেই দলটিকে আপনি কীভাবে দেখেন? আসসালামু আলাইকুম। ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল করেছে, নাম হচ্ছে এনসিপি পার্টি। আমাদের 2024-এর যে 5 গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রায় 20,000 মানুষের আত্মহত্যার মাধ্যমে, মানে যারা পঙ্গুত্ব বরণ করেছে, এরকম অনেকের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি, নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। নতুন যে যারা দল গঠন করছে এনসিপি পার্টি, আমরা বিগত অনেক সময় দেখে আসছি যে যারা আন্দোলনে জড়িত ছিল, কারো হাত ভেঙে গেছে, কারো চোখ না হয়ে গেছে, কারো গুলি খেয়েছে। আমরা অনেক জায়গায় শুনেছি, মিডিয়াতে দেখেছি যে তাদের যারা আন্দোলন করছিল তাদের মানে সঠিক যে চিকিৎসা হবে সেই চিকিৎসাটা কিন্তু সঠিকভাবে দিতে পারেনি। অতএব আমরা ভাবছি যে নতুন দল হচ্ছে, যারা আন্দোলনে জড়িত ছিল তাদের চিকিৎসা দিতে ওরা যদি ব্যর্থ হয়, তাহলে গোটা দেশের যে জনগণের জন্য যারা কাজ করবে তারা কতটুকু পারবে তাদের উপরে এখন নির্ভরতা করছে। আপনার কি মনে হয়, আপনি তো তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, তারা পারবে কি না? আমার পারবে কি না এটা আল্লাহ ভরসা, তাদের কাজকর্মে বোঝা যাবে, দেখা যাক কী অবস্থা হয়। আমরা একটু তরুণ প্রজন্মের কাছ থেকে একটু সিনিয়র প্রজন্মের কাছেও যেতে চাই। আপনার কাছে যে আপনার তো রাজনৈতিক অভিজ্ঞতা অনেক সরকারও দেখেছেন, নতুন রাজনৈতিক দলটিকে আপনি কীভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নতুন রাজনৈতিক দলটাকে দেখতে চাচ্ছি যে তাদের যে নতুনত্ব আছে, নতুনত্বর সঙ্গে যদি অভিজ্ঞতার সমন্বয় থাকতো, সেই ক্ষেত্রে হয়তো বা এটা মনে করা যেত সে রাজনৈতিক প্রেক্ষাপটটা তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু আমার মনে হয় যে নতুনত্ব, আমরাও তো ছাত্র রাজনীতি করেছি, আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, হাসিনা বিরোধী আন্দোলন করেছি, তারপরে আমরা নেক্সট জেনারেশনকে দেখলাম, তাদের সঙ্গে সমন্বয় করেছি। ছাত্ররা কিন্তু একক রাজনীতি আন্দোলন করেনি, তাদের সাথে কিন্তু আমাদেরও সমন্বয় ছিল, আমাদের অর্থনৈতিক সহযোগিতা ছিল, আমাদের রাজনৈতিক সমর্থন ছিল। সেই প্রেক্ষাপটেই আজকে আমরা 5ই আগস্টের আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাকে যদি সমুন্নত রাখতে চাই, তাহলে আমাদের যে ছাত্র ভাইরা আছে তাদের শিক্ষার বিষয় আছে, তাদের রাজনীতি করারও অধিকার আছে, কিন্তু তাদের আমার মনে হয় যে সবচেয়ে উত্তম ছিল তাদের সিনিয়রদেরকে সমন্বয়, রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে রাজনীতি করা। সেটা না করে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করছে, সেটা হয়তো ধ্বংস অনিবার্য। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই, তিনি যেটি বলছিলেন যে ছাত্র জনতার আন্দোলনের পরে নতুন যে রাজনৈতিক দলটি সেটি ভালোভাবে নিচ্ছেন না অনেকে, তাই বলছেন, আবার কেউ কেউ বলছেন তারা ভালো করবেন। আপনি কি মনে করেন? আসলে আমাদের দেশে বর্তমান 5 তারিখ থেকেই আপনার নতুন মেরুকরণ শুরু হয়েছে। আসলে এই মেরুকরণটা আসলে যে পতনটা সরকারের হয়েছে, এই আপনার এই যে সরকার বর্তমান ছিল, এদের কর্মীরা বলতো যতদিন এই সরকার না মরবে এই সরকার পতন হবে না। আসলে পতন এখানে সবার জড়িত, সবাই করেছি আমরা, কিন্তু এখানে মূল ভূমিকায় আছে আসলে সাধারণ জনগণ।
এখানে আর সৃষ্টিকর্তা ভূমিকায় আছে। আমরা এখানে অনেক দল বলেছে আমি করেছি, সে করেছে, আসলে যে কে করেছে এটা সবাই জানে। এখানে আমরা যারা পতন করেছে বা যারা ছাত্রের সমন্বয়ক যারা এসেছে, যারা এই দেশটাকে নতুন একটা রূপ দিয়েছে, কিন্তু তারা যদি রূপ দেয়, তারা কেন রাজনীতিতে আসবে দেশের? তারা কেন রাজনীতি করবে? তারা কেন এই দলের আপনার নেতা হতে চাচ্ছে? তারা কেন সংসদে যেতে চাচ্ছে? তাহলে তারা কি ওই সংসদে আসার জন্যই দেশে পতন করেছে? না, আসলে করেছে সাধারণ জনগণ। তারা বোবা হয়ে আছে, কথা বলতে পারছে না। অনেকে চাচ্ছে যে স্থানীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক কোন আইনে চাচ্ছে আমি বুঝতে পারছি না। কোন স্বার্থে চাচ্ছে? আমাদের সংসদ আমাদের হাতে নাই, সরকার গঠন হয়নি, কে নির্বাচন করবে? আমাদের বর্তমান সরকার আছে ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, সে তো একটা ব্যবসায়ী, সে তো রাজনীতিক নেতা না। তারপরও সে আমাদের দেশটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখছে, তারপরেও তো অনেক কিছু ভুল করেছে, সে তো রাজনীতিক নেতা না। তার ঘাড়ের পর দিয়ে অনেকে চাচ্ছে যে স্থানীয় নির্বাচন হোক। সংসদ যদি গঠন না হয় স্থানীয় নির্বাচন কী করবে? কাটাকাটি লেগে যাবে, খুনাখুনি লেগে যাবে। আমাদের এই দেশে কেউ শান্তিতে থাকবে না। আমরা চাচ্ছি যে সরকার নির্বাচন হোক, আগে হোক, এমপি নির্বাচনটা আগে হোক, আমরা চাচ্ছি এটা। আমরা যারা এই 5 তারিখ নিয়ে যারা রাজনীতি করার চিন্তাভাবনা করেছি বা কোনো চিন্তাভাবনা আমাদের ভিতরে আছে লোভনীয়, তারা এগুলো লাফালাফি করছে, দল গঠন করছে। যদি দলকে দেশকে ভালোবাসতে তাহলে এটা জনগণই বলে দেবে যে আসলে কাকে কোন জায়গায় রাখা যাবে। আপনাকে জনগণই বলে দেবে কাকে কোথায় রাখা যাবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সমসাময়িক নানা ইস্যুতে, কথা বলেছি নতুন রাজনৈতিক দল, রাজশাহীর উন্নয়ন, রাজশাহীর সমস্যা সম্ভাবনা সব কিছু নিয়ে। আগামীতে আরও অন্য কোনো জেলার জনতার ভাবনা শুনবো। সে পর্যন্ত দেশ টিভির সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।